দর্শক, স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হাবিবুল ইসলাম হাবিব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাই আজকে স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা জানতে চাইব যে এই যে জুলাই হত্যাকাণ্ডের যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছিল, সেই শুরু থেকে আপনারা অনেক চড়াই উতরাই পেরিয়ে একটি রায় সম্পন্ন করতে পেরেছেন এবং এখন পর্যন্ত বেশ কিছু মামলার বিচার চলমান রয়েছে। তো এই যে বিচার প্রক্রিয়া শুরু থেকে এখন পর্যন্ত কী ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করেছেন এবং আইনি কী ধরনের জটিলতা আপনাদের রয়েছে বা এখন পর্যন্ত ফেস করতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যালেঞ্জের আসলে কোনো শেষ ছিল না। প্রথম যে চ্যালেঞ্জগুলো ছিল যে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারের জন্য অপরাধগুলো সংগঠিত হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে, 56,000 বর্গমাইল জুড়ে। হাজার হাজার পারপিট্রেটর এর মধ্যে ইনভলভ ছিলেন এবং ভিকটিমের সংখ্যা ছিল অনেক বেশি, প্রায় 30 থেকে 35,000 আহত ভিকটিম, 14-17 মতো শহীদ, এবং এরপরে যে সাক্ষ্য প্রমাণ এত বিস্তৃত। সেই জায়গায় আমাদের যে তদন্ত সংস্থা ছিল, ছোট্ট একটা তদন্ত সংস্থা, সে তার পক্ষে গোটা বাংলাদেশের এই বিপুল পরিমাণ এভিডেন্সকে কালেক্ট করা, সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে আদালতে ব্যবহারের উপযোগী করে উপস্থাপন করা, এটা ছিল বিগেস্ট চ্যালেঞ্জ। এই প্রতিষ্ঠানগুলোতে যেহেতু বিগত সরকারের আমলের দোসরেরা বসে আছে, এখনও অনেক জায়গায় ছিল বা আছে, সেখান থেকে যথাযথ সহযোগিতা পাওয়ার ব্যাপারটা আমাদেরকে পেতে অনেক কষ্ট পেতে হয়েছে, কারণ সেই সহযোগিতাটা আমরা পাচ্ছিলাম না। ইভেন বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও ধরুন যে কল রেকর্ডগুলো সংরক্ষণের ক্ষেত্রে, কল রেকর্ডগুলো পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত মোবাইল অপারেটার্স আছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো নেওয়ার ব্যাপারেও কিন্তু আমরা খুব সহজে এগুলো পাইনি। সুতরাং প্রত্যেকটা ধাপে ধাপে এই চ্যালেঞ্জটা ছিল। এর বাইরে হচ্ছে গুমের বিচার। গুমের বিচারের ক্ষেত্রে বা গুমের তদন্তের ক্ষেত্রে যেটা সবচাইতে বড় সমস্যা ছিল, যে যারা ভিকটিম তারা কেউই কিন্তু সাহসী হয়ে আসতে পারছিলেন না, প্রথম দিকে তারা আস্থা পাচ্ছিলেন না। কারণ যারা পারপিট্রেটর, যারা তাদেরকে গুম করেছেন, তাদের অনেকেই বিভিন্ন বাহিনীতে চাকরিরত আছে। তারা দীর্ঘ সময় ধরে একটা গুমের মধ্যে থাকার কারণে বা নির্যাতন সহ্য করার কারণে তারা যে ধরনের ট্রমার মধ্যে ছিলেন, তারা ভয় পেতেন যে আমরা যদি গুমের ব্যাপারে কোথাও বলতে যাই তাহলে হয়তো আমি আবারও গুম হয়ে যাব অথবা আমাকে হত্যা করা হবে। তাদেরকে এই ট্রমার থেকে বের করে নিয়ে আসা, এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। আচ্ছা, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে এই গুমের সাথে জড়িত যারা ছিল তাদের অধিকাংশই কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনের সার্ভিং অফিসার। এই সার্ভিং অফিসারদেরকে রিচ করা, এটা আরেকটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তাদের বাহিনীগুলোর কাছ থেকে অনুমতি নেওয়া, তাদেরকে বাহিনীগুলো প্রথম দিকে তারা কোনো কোঅপারেট করতে চাননি। তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এদেরকে যদি আমরা গুমের বিচারের জন্য সাহায্য করি তাহলে বাহিনী জড়িয়ে যায় কিনা, এই সব ব্যাপার ছিল। এরপরে গুম যেহেতু কোনো সাক্ষী রেখে করা হতো না, সেই কারণে ইনস্টিটিউশনগুলো বা বাহিনীর ভেতরের ইনসাইডার উইটনেস ছাড়া এগুলো প্রমাণ করাটার কাজটা খুব কষ্টসাধ্য এবং কঠিন ছিল। গুম প্রসঙ্গ যেহেতু আসলো, এই বিষয়টা একটু জানতে চাই যে দুই ট্রাইব্যুনালে আমরা জানি যে জুলাই এবং গুমের বিচার চলছে। তো এই গুমের বিচার আসলে কোন প্রক্রিয়ায়, এখন পর্যন্ত মোট কতটি বিচার চলমান রয়েছে ট্রাইব্যুনালে, যে জুলাই এবং গুমের, এবং কোনটি কোন অবস্থায় রয়েছে সেটা যদি একটু স্পেসিফিক। ট্রায়াল স্টেজে এখন প্রায় 15টির মতো মামলা আছে। এর মধ্যে 3টি গুমের মামলা, একটি হচ্ছে র্যাবের টিএফআই সেল সংক্রান্ত, আরেকটি জেআইসির যেটা অর্থাৎ ডিজিএফআইয়ের যে গোপন বন্দিশালা সেটা সংক্রান্ত একটা, এবং জিয়াউল হাসান সম্পর্কে আরেকটা। 3টা ট্রায়াল এখন এই মুহূর্তে চলমান আছে। তদন্তাধীন আছে অনেক। তদন্তাধীন গুমের মামলার সংখ্যা কমপক্ষে 2 থেকে 300 গুমের ঘটনার তদন্ত চলমান আছে। সেখানে কতগুলো চার্জশিট হবে সেটা আমরা জানি না, কিন্তু চলমান আছে। আর এর বাইরে বিভিন্নভাবে আমরা যদি চার্জশিট ভিত্তিক চিন্তা করি, অন্তত 50-এর অধিক সংখ্যক মামলা যেগুলো তদন্ত চলমান আছে, যেগুলো চার্জশিট হয় দাখিল হচ্ছে অথবা হবে, এরকম পর্যায়ে আছে। আমরা দেখেছি যে এই গুমের বিচার করতে গিয়ে আপনাদের যে গণমাধ্যমে যে আমাদের স্টার নিউজে একটি রিপোর্ট হয়েছিল, এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব যে এটি আপনাদের, আমরা দেখেছি যে সেখানে সবচেয়ে বড় যে কমান্ডিং পজিশনে যিনি ছিলেন মেজর জিয়া, তিনি তো এখন গ্রেপ্তার রয়েছেন। আর যারা বাইরে রয়েছেন এটার সাথে যারা সংশ্লিষ্ট, তাদের গ্রেপ্তার করার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, এবং এই বিচার করতে গিয়ে আপনাদের কি ধরনের ভোগান্তি বা আইনি জটিলতায় পড়তে হতে পারে?
আমরা কোনো আইনি জটিলতা দেখছি না। আর হচ্ছে যে জিয়াউল হাসানের মামলার ব্যাপারে যেটা হচ্ছে যে সে সবচাইতে বেশি সংখ্যক গুম এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, নিষ্ঠুরতার মাত্রা সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করা, এই কাজটা করেছিল জিয়াউল হাসান, যে কারণে তার তদন্ত করতে সময় লেগেছে এবং এখন পর্যন্ত যে বিচারটা চলমান আছে এর বাইরেও কিন্তু আরও কয়েক শত, মোর দেন 500 হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগ তার ভিতরে রয়েছে, যেগুলো চলমান আছে তদন্ত। আমরা আশা করছি সহসাই সেগুলোর হয়তো তদন্ত রিপোর্ট দেওয়া যাবে। সেক্ষেত্রে কি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের গুমের কোনো বিচারের নজির আপনাদের কাছে রয়েছে কিনা, বা সেটা বলতে অজস্র নজির আছে, বিশেষ করে গুমের বিষয়টা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হয়নি, মূলত এটা হয়েছে ল্যাটিন আমেরিকাতে। এখানে আর্জেন্টিনা, চিলি, এল সালভেদর, এই সমস্ত রাষ্ট্রে হাজার হাজার গুমের ঘটনা ঘটেছে, সেখানে বিচারও হয়েছে। সেই বিচারগুলোকে আমরা এখানে নজির হিসেবে নিয়ে আসছি। বিশেষ করে ল্যাটিন আমেরিকার অপারেশন কন্ডর, ডার্টি ওয়ার বলা হতো, এই সময়ে মানুষকে গুম করা এবং স্টাইলটা বাংলাদেশের মতোই অনেকটা ছিল। এই সামরিক বাহিনী, বিভিন্ন আধা সামরিক বাহিনী, তারাই কিন্তু এগুলো করেছে। নারীদেরকেও তারা গুম করেছে, বন্দি করেছে, সেখানে তাদের উপরে নানান টর্চার হয়েছে। সেখানে গুমের পরে নারীদেরকে ধর্ষণ করার কারণে শিশুদের জন্ম হয়েছে, তাদের পিতৃত্বের পরিচয় নির্ধারণের প্রশ্ন ছিল। সুতরাং এই বিষয়গুলো সেখানে ছিল আরও ব্যাপক মাত্রায়। সেগুলো থেকে আমরা আইনগত বিষয়গুলো সহযোগিতা নেব এবং ল্যাটিন আমেরিকার দু একজন এই মামলার প্রসিকিউটর যারা ছিলেন তাদের সাথে আমরা আমাদের প্রসিকিউটর এবং আমাদের ইনভেস্টিগেটরদের মিটিং হয়েছে। আমরা বেশ কিছু ট্রেনিং সেশন করেছি জাতিসংঘের মাধ্যমে। সেগুলোর মাধ্যমে আমরা মোটা দাগে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করেছি যে আন্তর্জাতিকভাবে গুমের বিচারটা কিভাবে হয়। আচ্ছা, জুলাই হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা, বিশেষ করে আমরা যেটা শুনেছি, সেক্ষেত্রে রাজনৈতিক এক ধরনের সিদ্ধান্ত ছিল। তো এক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত যারা নিয়েছেন এবং যারা মাঠ পর্যায়ে যারা এই কাজের সাথে যারা সম্পৃক্ত, এক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালের দৃষ্টিভঙ্গি কার প্রতি কেমন থাকবে? না, আইন তো সবার জন্য সমান, কিন্তু ডেফিনেটলি ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে যেহেতু সবার বিচার করা যাবে না, সে কারণে আমরা ফোকাস করেছি টপ কমান্ডারদের ব্যাপারে। পলিটিক্যাল ডিসিশন হয়েছে এবং পলিটিক্যাল ডিসিশনের টপে বসেছিলেন তদানীন্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং মূলত তার ইচ্ছা অনিচ্ছা এবং তাকে তুষ্ট করার জন্যই কিন্তু যাবতীয় অপরাধ সংঘটিত হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়টা, মোটিভটা আমাদেরকে এখানে বুঝতে হবে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, চিরস্থায়ীভাবে রাখা, তাকে নিরঙ্কুশ করা, এটার জন্যই কিন্তু যাবতীয় অপরাধ হয়েছে। গুমগুলো হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে, মানুষকে আতঙ্কিত করে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো শক্তি হিসাবে কেউ দাঁড়াতে না পারে, কথা বলতে না পারে, সেটার থেকে শুরু, সেটার থেকে গুম। এবং জুলাই আগস্টের ক্ষেত্রেও ছাত্রদের এই ন্যায্য দাবি মেনে নিলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তার যে মেনে না নেওয়ার যে অনমনীয় একটা ভাব, নিজেকে সকল আইনের ঊর্ধ্বে মনে করা, মানুষকে কোনো গুরুত্ব না দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং এগুলোর থেকে কিন্তু ক্রমান্বয়ে তাদের উপরে রেপ্রেশনটা বেড়েছে এবং আস্তে আস্তে এই অপরাধটা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে। সুতরাং এই যে প্রধান ডিসিশন যারা দিয়েছেন, যারা এটার মাস্টার মাইন্ড, সেগুলোর ব্যাপারে আমরা কাজ মূলত ফোকাসড রেখেছি। ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আপনারা আন্তর্জাতিক কোন কোন আদালতের বিচারকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করেছেন? আন্তর্জাতিক আদালতের মধ্যে আইসিসি এবং বিশেষ করে ফরমার ইউগোস্লাভিয়ার ICTY বলে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ফরমার ইউগোস্লাভিয়া, এবং রুয়ান্ডার যে বিচারের আদালত ছিল একই নেচারের, এবং কম্বোডিয়াতে, জাপানে, এই কয়েকটি দেশের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত বিচার আদালতের নজির, এবং বিশেষ করে গুমের ব্যাপারে ল্যাটিন আমেরিকার যে কোর্টগুলো ছিল, ইন্টার আমেরিকান কোর্টস, সেই জায়গার যে ডিসিশনগুলো, নজিরগুলো, সেই পদ্ধতিগুলোর থেকে আমরা হেল্প নেই। যদিও আমাদের আইনটা যেহেতু অনেক শেষের আইন এবং আমরা অনেকটা কম্প্যাটিবল করেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে, আমরা আমাদের নিয়মগুলোও ফলো করছি। দৃষ্টান্ত হিসাবে এই কোর্টগুলোকে আমরা ফলো করে থাকি। বর্তমান ট্রাইব্যুনালের যে কার্যবিধি বা যে আইনগুলো বা আপনাদের যে কর্মপন্থা, সেটার সাথে মানে পূর্বের যে ট্রাইব্যুনালটি আমরা দেখেছি শুরুতে আর কি, সেটার সাথে আসলে মৌলিক পার্থক্যটা কি বা কোনো পরিবর্তন এসেছে কিনা? মৌলিক পার্থক্যের জায়গায় হচ্ছে, দেখুন, মাইন্ডসেট। আপনি আইনের দিক থেকে বলেন, প্রসিডিওরের দিক থেকে বলেন, দৃষ্টিভঙ্গির দিক থেকে বলেন, ব্যক্তিগুলোর কথা যদি ধরেন, সব দিক থেকেই আগের ট্রাইব্যুনাল এবং বর্তমান ট্রাইব্যুনালের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই ট্রাইব্যুনাল শুধুমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার যে তৃষ্ণা, যে দাবি, সেটার মধ্য থেকে কিন্তু কাজ করছে। আর আগের ট্রাইব্যুনালটা ছিল বিশেষ একটা উদ্দেশ্য প্রণোদিত, একটা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে। ন্যায় বিচার নিশ্চিতে বর্তমান ট্রাইব্যুনাল কোন নীতিতে বা আপনারা কোন নীতিতে অটল থাকছেন? সবসময় ন্যায় বিচারের নীতি,
যে আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার ফর বোথ সাইডস। এটা আসামি পক্ষকে ভিকটিমের জন্য যেমন ন্যায় বিচার, তেমনি আসামি পক্ষের জন্য যেমন ন্যায় বিচার, ভিকটিম পক্ষের জন্য ন্যায় বিচার। এই দুই পক্ষকেই যাতে ন্যায় বিচার দেওয়া যায় এবং অপরাধের সঠিক বিচারটা করা যায় এবং এমন বিচার করা যাতে করে অপরাধী শাস্তি পায় এবং ভবিষ্যতে এই মাটিতে, এই দেশে, এই জনপদে এই ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয়, রিকারেন্সটাকে রোধ করা। সুতরাং এটাই মূলনীতি এবং কেউ যাতে কোনো নির্দোষ মানুষ যাতে সাজাপ্রাপ্ত না হয় সেটাও আমরা দেখছি। জি, কিছু সাক্ষী আমরা দেখেছি জুলাই আন্দোলনের যে বিচারের ক্ষেত্রে তাদের উপর তারা আক্রমণের শিকার হয়েছেন। সেক্ষেত্রে সাক্ষী সুরক্ষা নিয়ে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসছেন সেক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হচ্ছে কিনা, বা তাদের সুরক্ষার জন্য আপনারা কি নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? সাক্ষী সুরক্ষার ব্যাপারে আইনে বিধান আছে, কিন্তু বাস্তবে এই সুরক্ষার ব্যাপারে কোনো বাস্তবিক কাঠামো বাংলাদেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে এই উইটনেসদেরকে কিভাবে প্রোটেকশনটা দেয়া হবে সেইটার ব্যাপারে কিন্তু রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ম্যানেজমেন্টের ঘাটতি আছে। আমরা এখন যেটা হচ্ছে যে সমস্ত সাক্ষীর ব্যাপারে তাদের উপরে আঘাত আসছে বা নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে, তখন রাষ্ট্র হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং ওয়ার্স্ট ভিকটিম যাদের এত বেশি ক্ষতি হয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইটা যথেষ্ট নয়। উইটনেস প্রোটেকশনের ব্যাপারে আমি মনে করি যে একটা প্রাতিষ্ঠানিক একটা অবস্থা তৈরি করা দরকার, যাতে করে যখন এই মামলার যে সমস্ত ভিকটিমরা আসবেন এবং যে সমস্ত সাক্ষীরা আসবেন তারা যাতে ভয় ভীতিহীনভাবে নিশ্চিন্তে সাক্ষীটা দিতে পারেন এবং সঠিক সাক্ষীটা দিতে পারেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই যে বিচারগুলো হচ্ছে সেগুলো ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষেত্রে সহিংসতা রোধে বড় ভূমিকা রাখবে কিনা? নিশ্চয়ই। এই বিচারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে এই জাতীয় অপরাধের রিকারেন্স রোধ করা। ফলে ভবিষ্যতে এই মাটিতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ কেউ যাতে করতে দুঃসাহস না দেখায়, সেজন্যই বিচার হওয়াটা খুবই জরুরি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটাও জরুরি। আমরা চাইব না বাংলাদেশে কখনো আর গুমের সংস্কৃতি ফিরে আসুক। ফলে গুমের সাথে জড়িত যত বড় অফিসার, যত বড় প্রতিষ্ঠানের কর্ণধার হোক, তাদেরকে কিন্তু আমরা বিচারের মুখোমুখি করছি। এটার উদ্দেশ্য একটাই, যে তারা যেন কেউ ফিল না করে যে আমি অনেক উচ্চপদস্থ অফিসার হয়েছি, ফলে আমি যা করব আমাকে কেউ কখনো বিচার করতে সাহসী হবে না, অথবা আমি এমন একটা ফোর্সের সদস্য যে ফোর্সকে কেউ কখনো বিচারের মুখোমুখি করবে না যত অন্যায় করি। এই মিথ, এই ধারণাটা ভেঙে দেওয়াটার জন্যই কিন্তু বিচার। এবং জুলাই আগস্টে যেটা হয়েছে, প্রাইম মিনিস্টারের বিচার হয়েছে, মন্ত্রীদের বিচার হয়েছে, আইজিপির বিচার হয়েছে। এই যে টপ র্যাঙ্কিং যে সমস্ত ব্যক্তি যাদেরকে ধরা ছোঁয়ার বাইরে ভাবার একটা কালচার বাংলাদেশে ছিল, এই কালচারটা আমরা ভেঙে দিতে চাই। আপনি ট্রাইব্যুনালে বিচারের সময় অনেক সময় আমরা বলতে শুনেছি আপনাকে যে আসামিপক্ষ সময় ক্ষেপণের চেষ্টা করছে এবং তারা অনেকেই এমনটাও মনে করে যে এই নির্বাচন হয়ে গেলে হয়তোবা এই বিচার আর হবে না। আপনাদের কি এরকম কোনো শঙ্কা রয়েছে কিনা? আমাদের কোনো শঙ্কা নেই, কারণ আমরা বাংলাদেশে এই মুহূর্তে বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন যারা রাজনীতিতে আছেন প্রত্যেকেই বিপ্লবের পক্ষের শক্তি এবং তাদের প্রত্যেকের স্যাক্রিফাইস তারা আছে এবং তারা এই মাটিতে দীর্ঘকাল ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং যে অপরাধগুলো বাংলাদেশে ঘটেছে তার প্রধান শিকার বাংলাদেশে এই মুহূর্তে যারা কার্যকর রাজনৈতিক দল আছেন প্রত্যেকে। সুতরাং আমরা মনে করি না যে এদের মধ্যে যে কেউ ক্ষমতায় আসলে বিচার বন্ধ হবে বা বিচার ক্ষতিগ্রস্ত হবে, আমরা কোনো অবস্থাতেই মনে করি না। কিন্তু আসামি পক্ষের মধ্যে নানান ধরনের আলোচনা কথাবার্তা আছে, যেটা আমরা জানতে পারছি যে তারা মনে করে যে রাজনৈতিক সরকারগুলো আসলে তাদের সাথে তারা একটা ডিল করতে পারবে এবং তারা হয়তো এখান থেকে ক্ষমা পেয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। এটা এক ধরনের দুরাশা তাদের এবং সেই লক্ষ্যে তারা বিচারটাকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, ড্র্যাগ করার চেষ্টা করছেন, লম্বা করার চেষ্টা করছেন। আমরা জানি যে তারা এতে সফল হবেন না, কিন্তু তাদের দিক থেকে এই দৃশ্যমান একটা প্রচেষ্টা আছে। সেই কারণে আমরা সবসময় তাদেরকে কোর্টের মধ্যে আমরা যেটা বলার চেষ্টা করি যে লম্বা করে কোনো লাভ হবে না, যে সরকারি আসুক বিচার আপনার হবেই এবং এই বিচার থেকে কেউই রক্ষা পাবেন না যারা অপরাধ করেছেন। সুতরাং ড্র্যাগ করার প্রবণতাটা স্পষ্ট, পেছনের উদ্দেশ্যটাও স্পষ্ট, কিন্তু আমরা জানি সেখানে তারা সফল হবেন না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের উপরে সংগঠিত এরকম ভয়ানক মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধ করবেন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দলের বিচারের জন্য যে আইন সংশোধনের বিষয়টা আমরা শুনেছিলাম, সেটি কি হয়েছে? সে আইন অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা সম্ভব কিনা বা তার কোনো অগ্রগতি রয়েছে কিনা আপনাদের কাছে? দল হিসেবে অবশ্যই আওয়ামী লীগের সম্পৃক্ততা এখানে পাওয়া যাচ্ছে, কারণ জুলাই আগস্ট বলেন এবং তার আগে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে প্রত্যেকটার পেছনেই কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে তাদের ভূমিকা রয়েছে। সুতরাং এইরকম একটা দলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী বিচার করা যাবে, সেই ব্যবস্থা আগের থেকেই ছিল।
বিচারে কি শাস্তি হবে সেটা আগের আইনে বলা ছিল না। এই সরকারের আমলে সেই আইনটা সংশোধিত হয়ে দল হিসাবে কোনো সংগঠনকে, রাজনৈতিক দলকে বিচার করা হলে তাকে কী ধরনের শাস্তি দেওয়া যাবে সেটার ব্যাপারে ব্যবস্থা আইনে বর্ণনা করা হয়েছে। সুতরাং বিচার করা সম্ভব। তো ব্যক্তি পর্যায়ের বিচার এখনও চলমান আছে, দল হিসাবে তদন্ত চলমান আছে। নিশ্চয়ই সামনে সেই বিষয়টি সামনে আসবে, তদন্ত শেষ হলে তাদেরও বিচারের প্রক্রিয়াটা শুরু হবে। আসামি পক্ষ বা রাষ্ট্রপক্ষ আমরা দেখেছি যে কেউ কেউ বিদেশি আইনজীবী আনার ব্যাপারেও উৎসাহী হয়েছেন, এবং সেক্ষেত্রে বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কি, বা তারা আনতে পারবেন কিনা যদি কেউ আনতে চায়? প্রক্রিয়াটা অত্যন্ত সহজ। আমাদের আইনে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের বার কাউন্সিল যেটা আছে, যেটা আইনজীবীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, বার কাউন্সিলের কাছ থেকে অনুমতি যদি তারা পান, তাহলে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে ট্রাইব্যুনালে প্র্যাকটিস করার অনুমতি দিতে পারেন। তো সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তাদেরকে আগে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করতে হবে। বার কাউন্সিল যদি পারমিট করে তাহলে তারা ট্রাইব্যুনালের কাছে এসে বলবেন যে বার কাউন্সিল আমাদের অনুমতি দিয়েছে, এখন আপনি আমাদেরকে অনুমতি দেন। তখন কোর্ট তাদেরকে অনুমতি দিতে পারবে। এই শর্ত মেনে তারা যদি যে কেউ যদি আসেন, তাহলে তারা এই ট্রাইব্যুনালে এসে যে কোনো আসামিকে ডিফেন্ড করতে পারবেন যদি কোনো আসামি তাকে নিয়োগ করেন। এই বিচারের ক্ষেত্রে কল রেকর্ড একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে আপনারা তুলে ধরেছেন। সেক্ষেত্রে আসামি পক্ষের দাবি ছিল যে এই কল রেকর্ডগুলো বিদেশি প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে যাচাই বাছাই করা, বা সেটা আসলে রিয়েল কিনা সেটি যাচাই বাছাই করার জন্য। সেটি আসলে আইনি ভিত্তিটা কি? দেখুন, খুব স্পষ্ট, কল রেকর্ডগুলো বাংলাদেশের সর্বোচ্চ যে সমস্ত ল্যাবরেটরি আছে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই ল্যাবগুলোর থেকে টেস্ট করা হয়েছে, সিআইডির থেকে টেস্ট করা হয়েছে। তারা বলেছে এটা ফেক না, এটা এআই জেনারেটেড না। এগুলো বিবিসি নিয়েছে, স্কাই নিউজ নিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়েছে, এবং তারা সেগুলো নিয়ে যে বিদেশি খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর থেকে তারা এগুলো ফরেন্সিক করে বলেছে এগুলো কণ্ঠগুলো এআই জেনারেটেড না। কিন্তু এগুলো ফেক প্রমাণ করার মতো ন্যূনতম সাহস এবং যোগ্যতা তাদের নেই। এটা কখনো সম্ভব না, কারণ এটা জেনুইন। গুমের বিচার তো আসলে বাংলাদেশে নতুন, তো সেক্ষেত্রে যারা এখনও মিসিং রয়েছে তারা বেঁচে আছে কি মরে গেছে, বা তাদের এভিডেন্স আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, এবং সেক্ষেত্রে বিচার মানে কিভাবে করবেন? আসলে এখন ধরেন আপনার সামনে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, বা 5 জন লোককে হত্যাকাণ্ড করা হলো, আপনি দেখলেন কিন্তু আপনি তাদের নাম জানেন না। আপনি নাম না জানার কারণে তো এটা মিথ্যা হয়ে যাবে না যে এই লোকগুলোকে এখানে হত্যা করা হয়েছে। তো গুমের ক্ষেত্রেও সেই ব্যাপারে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের ক্ষেত্রে, গণহত্যার তদন্তের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভিকটিমকে আইডেন্টিফাই করা, তাদের কবর আইডেন্টিফাই করা জরুরি না। প্যাটার্ন এবং অপরাধীদের কর্মকাণ্ড এবং ঘটনা এক্স্যাক্টলি যে ঘটেছে এইটুকু প্রমাণ করতে পারলেই আপনি অপরাধটা প্রমাণ করতে পারবেন। সুতরাং লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, গুলি করা হয়েছে, পেট কাটা হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে সিমেন্টের বস্তার সাথে, এগুলো আপনি প্রমাণ করতে পারছেন প্রত্যক্ষদর্শীদেরকে দিয়ে। অন্যান্য সার্কামস্টেন্স থেকে, নৌকার থেকে, তাদেরকে অ্যাবডাকশনের টিম থেকে, তাদের পরস্পরের সাথে টেলিফোনের যোগাযোগের যে ব্যাপার সেগুলোর থেকে, আপনি অফিসিয়াল ডকুমেন্ট থেকে যে কারা এই কাজগুলো করেছে, কোন বাহিনী করেছে, এই সবগুলোকে যখন একসাথে আপনি দাঁড় করাবেন, আপনি অকাট্যভাবেই প্রমাণ করতে পারবেন যে এই লোকগুলোকে অপহরণ করেছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2 জনের ফাঁসির রায় হয়েছে, 2 জনই পলাতক। এখনও পর্যন্ত তাদের দেশে আনার ব্যাপারে কোনো অগ্রগতি আমরা দেখি নাই। সেটার কোনো অগ্রগতি থাকলে সেটা একটু বলবেন। আর এটা আসলে মানে এক ধরনের বিফলে যাবে কি না, মানে তারা তো বিদেশে থেকেই অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা করছে। বাংলাদেশের সরকারের পক্ষে তো আর যুদ্ধ করে তাকে আনা সম্ভব নয়। বিকল্প হিসাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যতদূর চেষ্টা করা সম্ভব সেটা করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা বারবার ভারত সরকারের উপর চাপ দিয়েছেন। আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী তাদেরকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছি, ক্রমাগত চেষ্টা করছি, ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করছি। ফলে একটা রাষ্ট্রের পক্ষে যতদূর সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু শাস্তি যখন তার উপরে থাকে এবং সেই শাস্তি যখন চ্যালেঞ্জড থাকে, তখন তাদের ব্যাপারে গোটা দুনিয়াব্যাপী তাদের ব্যাপারে যে ধারণাটা সুস্পষ্ট হয়ে যায়, এবং তারা যদি একেবারেই বাংলাদেশে কখনো না আসেন, তারা শরণার্থী হিসেবে বিদেশে বিভুয়ে তারা হয়তো মরে যাবেন। কিন্তু সেটা তো একটা পার্শিয়ালি শাস্তি তাদেরকে কার্যকর করা সম্ভব বলে আমরা মনে করি। এবং পালিয়ে থাকতে পারে, আজীবন কেউ পালিয়ে থাকে, চোরের মতো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে একদিন মরে পড়ে থাকবে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলছে, এটা চলবে। তাদের যে অপরাধ সেটা প্রমাণিত হয়েছে, তাদের শাস্তি ঘোষণা করা হয়েছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, আমরা যদি তাদেরকে ফেরত আনতে না পারি তাহলে প্রকৃতির শাস্তির উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। জনাব তাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টার নিউজকে সময় দিয়েছেন।
দর্শক, নিশ্চয়ই এই তরুণদের হাত ধরেই আগামীর রাষ্ট্র আরও এগিয়ে যাবে, সুশৃঙ্খলভাবে এই রাষ্ট্র বিনির্মাণ হবে, সেই প্রত্যাশায় শেষ করব আজকের স্টার নিউজের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।